এবার নিশ্চয়ই তোমাদের প্রাণটা উথাল পাতাল করছে। আমি কোত্থেকে এখানে এলুম সে কথা জানার জন্য। ভাবছো বুঝি কেউ নিজ্ঞাত আমাকে এখানে বেচে দিয়েছে? না বাপু, কেউ ধরে বেঁধে জোর জবস্তি আমাকে এ পথে আনেনি। সংসারের দাবিতে নিজের ইচ্ছেতেই এসেছি। এবার বলবে এ পথেই কেন? পড়াশোনাটা ঠিক করে করনি নাকি? তাই বুঝি চাকরি বাকরি জোটেনি? তা বলে কি রূপ দেখানে, পর ভোলানে এমন ধারা কাজটাই করতে হলো? পৃথিবীতে কি সৎ পথে থেকে করার মতো আর কাজ ছিল না? ইত্যাদি ইত্যাদি গুচ্ছের পরামর্শ। এই আগে থেকে আমাদের সম্পর্কে এমন একটা ধারণা করে নেওয়া বাপু তোমাদের স্বভাব। কিন্তু এসব ধারণার গোড়ায় ছাই ঢেলেই বলছি, পড়াশোনা আমি করেছি, এমনকি লেখাপড়াতেও খুব খারাপ ছিলুম না কো। বাংলা অনার্স ছিল আমার, বুঝেছ? কিন্তু পাকে চক্রে আর ফাইনাল পরীক্ষাটা দেওয়া হয়নি। চাকরির পথেও পা বাড়িয়েছিলুম, কিন্তু জীবনের মারে সে চাকরিও ধোপে টেকেনি। কেন? তাহলে গোড়া থেকেই বলি, শোনো। হুগলি জেলার একেবারে এক অজ গ্রামের মেয়ে আমি, যাকে বলে কাদামাটির গ্রাম। বাবা ছিল ভাগ চাষি আর মা সেলাইয়ের কাজ করত। 3 বোনের মধ্যে আমি মেঝো। গ্রামের স্কুলে পড়াশোনা শেষ করেছিলুম। বাবা মা খুব কষ্ট করে 3 বোনকে পড়াশোনা করাচ্ছিল। তা 2nd ডিভিশনে পাশ করার পর বায়না করলুম কলেজে পড়বো। বাবা একটু গড় রাজি ছিল, বুঝলে। গ্রামে তো কলেজ ছিল না। সাইকেল চালিয়ে প্রায় 3.5 কিলোমিটার রাস্তা পার করলে তবে কলেজ। এতখানি রাস্তা যাতায়াত, তার উপর আবার অভাবের সংসার। কিন্তু মা খুব চেয়েছিল আমি পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াই, চাকরি করি, সংসারে একটু হাল ধরি। কারণ আমার বড়দি মাধ্যমিক ফেল করে আর স্কুল মুখো হয়নি। ও মার সঙ্গেই ঘরের কাজ করত। ঘরের কাজে খুব দরদ ছিল বড়দি। দেখতে ভারী সুন্দরী ছিল, ফর্সা, টিকুলো নাকমুখ, আমার মতো ল্যাপা পোছা নয়। ওর বিয়ের কথাবার্তাও চলছিল। ছোট বোনটা তখন 8-এ পড়ে। তাই মার মনে হয়েছিল হয়তো একটা মেয়ে যদি একটু কলেজ পাশ করে ভালো চাকরি করে। কিন্তু মানুষ ভাবে এক আর হয় আর এক। একদিন দুপুরে বদ্দি বাবাকে মাঠে খাবার দিতে গিয়ে ফেরার পথে উধাও হয়ে গেল। থানা, পুলিশ সব জায়গায় ছোটাছুটি করেও 2 দিন ধরে খোঁজ মিলল না। 3 দিনের মাথায় পুলিশ এসে খবর দিল বদ্দির ছেঁড়া খোড়া আঁচড়ানো কামড়ানো শরীরটা পাশের গ্রামের পোড়ো মন্দিরের পেছনের আম গাছে ঝুলছে। বাবা মা আর আমি দৌড়তে দৌড়তে গিয়ে দেখেছিলুম পরনের শাড়িটা খুলেই গলায় ফাঁস দিয়েছিল হতভাগী। পোস্টমর্টেম রিপোর্টে এসেছিল 4-5 জন জানোয়ার মিলে 2 দিন ধরে টানা আমার বর্দির শরীরটাকে। কিন্তু তারা কারা সেটা কি পুলিশ আর হদিশ করতেই পারেনি। আমরা সবই বুঝতে পারছিলুম, কিন্তু পুলিশ পারেনি। বাবা দেওয়ালে মাথা কুটে কুটে রক্ত বার করে দিয়েছিল। চিৎকার করে বলেছিল, তোকে ছাড়া কি করে বাঁচবো রে বিন্দু? তুই তো মরে বেঁচে গেলি, আমরা কি করে বাঁচবো? সেদিন আমি গিয়ে না আটকালে হয়তো মাথা ফাটিয়েই ক্ষান্ত হতো। আর মা পুরো পাথর হয়ে গেছিল, এক ফোঁটা চোখের জল ফেলেনি। 7 দিন পর বাবাকে প্রথম যে কথাটা বলেছিল তা হলো, সন্ধ্যার আর পড়ে কাজ নেই, ছেলে দেখো, বিয়ে দেব। এই গা থেকে ওকে যত তাড়াতাড়ি বিদায় করতে পারি তত মঙ্গল। সে কথা শুনে কান্নায় ভেঙে পড়েছিল মায়ের পায়ে। আমাকে পাসটুকু তো করতে দাও মা, পার্ট 1 পরীক্ষা সামনে, ওটা হলেই আর মাত্র 1 বছর, আমি কলেজটা তো শেষ করি। মা বলেছিল, না আর না, এখান থেকে তোকে বের করে দিতে পারলে তবেই আমার শান্তি। এই ঘটনার পর আমাদের জীবনটাই বদলে গেল। আমার পড়া তো বন্ধ হলোই, এমনকি বাড়ি থেকে বেরোনোও বন্ধ হলো। গা ঘরের লোকজন আমাদের এড়িয়েই চলতো, যেন দোষটা আমার দিদি করেছে আর আমরা করেছি। অথচ আসল দোষীদের শাস্তি দেওয়ার কেউ চেষ্টা করলো না। মেজো আর ছোট মেয়ের বিয়ে দিতে না পারার ভয়ে বাবা মাও থানা পুলিশ করা বন্ধ করলো। বড়দির ঘটনা লুকিয়ে আমার জন্য পাগলের মতন ছেলে দেখতে শুরু করলো। কিন্তু কে জানি কে ভাঙচি দিত, শেষমেশ জানাজানি হয়ে সব সম্বন্ধ কেচে যেত। এমন সময় আমার দূর সম্পর্কের এক মাসি কলকাতার এক ছেলের সম্বন্ধ আনলো। ছেলের 3 কুলে কেউ নেই, রাজমিস্ত্রি কাজ করে, মতিলাল নেহেরু রোডে এক বস্তিতে থাকে। কিন্তু অবস্থা ভালো, বস্তিতেই পাকা ঘর তুলেছে দোতলা, টিভি ফ্রিজ সব আছে। তাই আর গায়ে না, মাসির হিং মোটরের বাড়িতেই দেখাশোনার ব্যবস্থা হলো। ছেলের পছন্দ হলো, আমার বিয়ে হয়ে গেল। মা পই পই করে বারণ করে দিল দিদির কথা বলতে। আমার বর জানলো আমরা 2 বোন। বড়দির অস্তিত্বটাই মুছে গেল আমাদের জীবন থেকে। 1 বছর বাদে আমার বোনটারও বিয়ে হয়ে গেল। আমি আর বর যেতে পারিনি, তখন আমি ভরা পোয়াতি। মা বাবাও চাইনি আমি কলকাতা ছেড়ে যাই, তাই ওরাই এখানে এসে দেখে যেত। বোনের বিয়ের 2 হপ্তাহ পরেই আমার ছেলে হলো। বরটা আমায় খুব ভালোবাসতো জানো, ছেলে হতে সে ভালোবাসা দ্বিগুণ হয়ে গেল। ভালোই যাচ্ছিল দিনকাল।
কলেজ শেষ না হওয়ার দুঃখটাও মানিয়ে নিচ্ছিলুম। এই ছেলের 2 বছরের মাথায় আবার পোয়াতি হলুম। বর তো খুব খুশি, বললো এবার একটা মেয়ে দিও সন্ধ্যা, আমি দুবেলা কাজ করে বেশি টাকা আনবো। কিন্তু এত সুখ ভাগ্যে সইলে তো 3 মাসের পোয়াতি যখন আমি, বর 10তলা ফ্ল্যাট তৈরি করতে গিয়ে ভাড়া থেকে পাহড়কে একদম সপাটের নিচে পড়ে শেষ হয়ে যায়। আমি এক নিমেষে চোখে অন্ধকার দেখলুম। বাবা মা ছুটে এলো। এখানে থেকেই মা ঝিগিরি আর বাবা একটা দোকানে খাতা লেখার কাজ করে কোনো রকমের ঠেকনা দিয়ে আমার সংসার আর ছেলেটাকে দেখছিল। আমার মেয়েই হলো যেন, শুধু সে তার বাপটাকে দেখতে পেল না। যা হোক, সব একটু সামলে নিয়ে চাকরি খুঁজতে বেরোলুম। হ্যাঁ, এতগুলো পেট চালাতে তো হবে। বিভিন্ন অফিসে গিয়ে বায়োডেটা দিয়ে আসতুম, কিন্তু ডাক আর আসতো না। শেষে বরের বন্ধু নিতাইদা একটা বিউটি পার্লারে কাজ জুটিয়ে দিল। কাজ শেখাতে হবে বলে মাইনে কম দিল। আমি ঝটপট কাজ শিখেও নিলাম, কিন্তু মাইনে খুব একটা বাড়লো না। তাও কষ্টের সৃষ্টি চলছিল, কিন্তু বিপদ যেন পিছু ছাড়ার নামই নিচ্ছিল না। 2 বছর পর মার হঠাৎ ক্যান্সার ধরা পড়ল। কেমো, হাসপাতাল, ডাক্তার খরচের যা হিসেব পেলুম তাতে তো মাথা খারাপ হওয়ার দশা। আগেই সংসার চালানোর জন্য আমাদের দোতলা পাকা ঘরটা ভাড়া দিয়ে বস্তির একটা 1 কামরা ছোট ঘর নিয়েছিলাম। এবার মার চিকিৎসা করতে গিয়ে তো ওই দোতলা ঘরটা বেচেই দিতে হলো। কিন্তু সে টাকাই বা কতটুকু? কথায় বলে গরিবের কখনো রাজরোগ হতে নেই। আমার আরো টাকার দরকার ছিল। এদিকে সোজা পথে অত মাইনের কাজ কোথায়? তখন পার্লারেরই এক দিদির হাত ধরে মাত্র 26 বছর বয়সেই সোনাগাছিতে আসা। বাবা মা বস্তি সবাই জানতো বিউটি পার্লারের কাজের পাশাপাশি আমি বাড়ি বাড়ি গিয়ে পার্লারে সার্ভিস দিই, কোণে সাজাতে যাই। সোনাগাছি এলাকার শুরুর দিকে আমি ফ্লায়ার ছিল, মানে দিনে দুপুরে শিয়ালদা স্টেশনে, বউবাজারে, নীলমণি মিত্র স্ট্রিটের রাস্তায় দাঁড়িয়ে সরাসরি কাস্টমার ধরে সোনাগাছির ভাড়ার ঘরে ঢুকে যেতুম। আধিয়া সিস্টেমে কাজ করতুম গো, মানে কাস্টমার যা দিত তার অর্ধেক আমার আর অর্ধেক বাড়ির মালকিনের। আর দালাল মারফত কাস্টমার পেলে তো ভাগের টাকা আরো কমে যেত। তার উপর বাধা ধরা তেমন কোনো রেটও ছিল না। যা পেতুম তাতে এই ভাগ বাটোয়ারা করতে করতেই দিন চলে যেত। রাতে বাড়ি ফিরে আসতুম, কিন্তু এভাবে সব খরচ উঠছিল না। তাছাড়া চেনা লোকের চোখে ধরা পড়ে যাওয়ার টেনশনও তো ছিল। তাই একদিন এখানকার এনজিওর সঙ্গে এসে কথা বললুম। ওরা বলল পাকাপাকি ভাবে এখানে এসে কাজ করতে। ওদের পরামর্শেই ছেলে মেয়েটাকে বারুইপুরের হস্টেলে রেখে দিলুম এখানকার মেয়েদের বাকি বাচ্চাদের সঙ্গে। এখনো ওখান থেকেই ওরা পড়াশোনা করছে, বড় হচ্ছে। মাঝে মাঝে এখানে আসে। ওরা জানে ওদের মা কি কাজ করে, কিন্তু কখনো ঘেন্না করেনি কো। দুটোই আমার জীবনের প্রত্যেকটা মুহূর্তের কথা জানে, এমনকি বড়দির কথাও। তাই আমাকে খুব বোঝে। এটাই আমার সবচেয়ে বড় পাওনা। মাকে হাসপাতালে ভর্তি করে কেমো দেওয়ালুম। 5 বছর বাঁচিয়ে রাখতে পেরেছিল। শেষটায় শরীর আর নিল না, হার্ট ফেল করলো। এর মাঝে বাবা তো পুরো পাগল হয়ে গেছিল। বড় মেয়ের শোক, মেজো জামাইয়ের অকালে চলে যাওয়া, আর মার জন্য প্রতি মুহূর্তের এই মৃত্যু ভয় আর নিতে পারল না। ভুল বকতে বকতে মাথাটা খারাপই হয়ে গেল। মা মারা যাওয়ার পর মাকে দেখাতে নিয়ে গেলুম, চিনতেই পারলো না। বাবাকে এখন একটা মানসিক হাসপাতালে রেখেছি, চিকিৎসা চলছে। এভাবেই আজ থেকে 14 বছর আগে হুগলির সন্ধ্যা সোনাগাছির মালতী হয়ে উঠল। না, এই জন্য জীবনে আজ আর কোনো আফসোস নেই। যা করেছি ভালো মন্দ বুঝেই করেছি। বিপদের দিনে যে কাজের হাত ধরে সব খরচ সামলাতে পেরেছি, আজও এতগুলো পেট চালাতে পারছি, তাকে হেয় জ্ঞান করি না। আমার কাছে যৌনকর্মীর তকমাটা মোটেই লজ্জার নয়, বরং এটাই আমার পরিচয়। শুধু একটাই আফসোস, আমিও যদি ওই ঈশা, নিতু, কুন্তলাদের মতো গ্র্যাজুয়েট হতুম, তাহলে আমিও ফটর ফটর করে ইংরেজি বলতুম আর তেমন তেমন 5 তারা হোটেলে গিয়ে স্যারদের সঙ্গে কর্পোরেট প্রোগ্রাম অ্যাটেন্ড করতুম। নেহাত আমার জীবনটা অন্যরকম হয়ে গেল, তাই নইলে আমিও। তবে 10 বছর ধরে পুঁতিবাবু জীবনে আসার পর খামতিটাও যেন অনেকখানি পুড়িয়ে গেছে জানো। চুপি চুপি একটা সত্যি কথা বলবো, হ্যাঁ, এত এত মানুষ দেখেছি এই জীবনে, কোথাও তেমনভাবে মন বসেনি, কিন্তু পুঁতিবাবুর সঙ্গে কেমন করে জানি মনটা জুড়ে গেছে। শুনেছিলাম পুঁতিবাবুর বউ মারা যাওয়ার পর পাগল পাগল দশা হয়ে গেছিল। খুব ভালোবাসতেন বউকে, ছেলে মেয়েও হয়তো হয়নি। তা হঠাৎ একদিন এক বন্ধুর সঙ্গে এ পাড়ায় আসেন। তাও নয় নয় করে বছর 10 তো হবেই। প্রথম দিন এসে সেম গল্প করেছিলেন। যখন জেনেছিলেন আমিও এককালে বাংলা নিয়ে পড়াশোনা করছিলাম, তখন থেকে আমার ঘরেই আসেন আর একটা করে গল্প বই নিয়ে আসেন। তো ওনাকেই একবার বলেছিলাম আমাদের জীবন নিয়ে যে সমস্ত বইপত্র লেখা আছে, যে ইতিহাস আছে, সেগুলো আমি পড়তে জানতে চাই। আচ্ছা বলো, নিজে যে কাজটা করি সেই কাজটাকে আরো ভালোভাবে জানবো না? বাবু কিন্তু শুনে খুব খুশি হয়েছিলেন। পড়তে ভালোবাসেন কিনা। তারপর থেকে আমাদের নিয়ে লেখা বই লাইব্রেরি থেকে এক এক করে এনে দিয়ে বলতেন পড়ো। এখনো আনেন। ওনার দেওয়া বইপত্র পড়েই তো এত কিছু জেনেছি।
সত্যি বলতে কি আমারও পড়তে খুব ভাল লাগে। রোজকার এই একঘেয়ে কাজের মধ্যে যখনই সময় পাই পড়ি, আর পড়তে গিয়ে যা যা ভালো লাগে মনের মতো কথা পাই তা সব লিখে রাখি এই খাতাখানায়। এই যেটা দেখে দেখে তোমাদের এত কথা বলছিলাম, এটা আমার একদম আলাদা জগৎ জানো। ওই বলতে পারো জীবনের পূব দিকের খোলা জানলা। ওই যে পুঁতিবাবু যেমনি করে বলেন, আমার বউ সুমি ছিল আমার কাছে দক্ষিণের বারান্দা, আর মালতী তুমি হলে আমার জীবনের পশ্চিমের বাগিচা, ঠিক তেমনি। মালতীর কথা শুনতে শুনতে একটু হলেও কি চোখের কোণাটা ভিজে উঠল? মনে কি প্রশ্ন জাগলো, একটা সাধারণ ঘরের মেয়ে, সাধারণ ঘরের বউ, এই পরিবেশে শুরুর দিনগুলো তার কেমন ছিল, কি কি সমস্যার মুখোমুখি হতে হয়েছিল ওকে? তাই শুনুন পরের পর্বে।